ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো একে বলেছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলির উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। একে আছে আইতে আছে পশ্চিমঘাট পর্বতমালা। তো পশ্চিমঘাট পর্বতমালা হচ্ছে তোমার এইটা দেখাবে ভারতের। দুইয়ে বলেছে গঙ্গা নদী, এই হলো গঙ্গা নদী, এটা হলো গঙ্গা নদী, এটা হলো পশ্চিমঘাট পর্বতমালা। চিল্কার হ্রদ, এইটা হচ্ছে চিল্কার হ্রদ, এই যে ভাঁজটা খেয়েছে এটা চিল্কার হ্রদ। তাহলে এখানে আছে পশ্চিমঘাট পর্বতমালা, এইখান থেকে গঙ্গা নদী বেরিয়ে এখানে চলে এসছে, আর এটা হচ্ছে চিল্কার হ্রদ, এই যে চিল্কার হ্রদ লেখা এইটা। চারে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে এখানে এই দ্বীপগুলো হচ্ছে, এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর করমণ্ডল উপকূল হচ্ছে এইটা, এই পোর্শনটা। তাহলে এখানে এটা হচ্ছে করমণ্ডল উপকূল, এই বরাবর পশ্চিমঘাট পর্বতমালা, এখান থেকে গঙ্গা নদী করে দিচ্ছ, এইটা হচ্ছে চিল্কার হ্রদ, আর এখানে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে ম্যাপ পয়েন্টিংগুলো হয়ে গেল। এবার দুয়ের দাগে আসি। দুয়ের আইতে বলেছে ভূগোলকের গায়ে কল্পিত দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। দুই, পশ্চিমবঙ্গে প্রায় মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটি কর্কট ক্রান্তি রেখা। তিন, পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে কক্ষ বলে। চার, নিজে মেরুদণ্ডের চারিদিকে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 5, উষ্ণতার প্রসার বেশি রাজস্থানে। 6, যত উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কমতে থাকে। 7, আমাদের শ্বাসকষ্ট হয় বায়ু দূষণের ফলে। 8, ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয় ধূমপানের ফলে। 9, মানুষের শব্দ সহন মাত্রা 65 ডেসিবেল। 10, বানিহাল, জজিলা, নাথুলা এগুলো গিরিপথের নাম। 11, লাল মাটিতে লোহার পরিমাণ বেশি। 12, শ্বাসমূল দেখা যায় লবণাম্ব উদ্ভিদে। 13, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি ভারতে বন্যপ্রাণ সপ্তাহ হিসাবে পালিত হয়। 14, তুলো একটি তন্তু ফসল। 15, পাট চাষ পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে বেশি হয়। 16, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো গন্ড। 17, দেশ, রাজ্য, জেলা প্রভৃতি সীমানা দেখানো হয় রাজনৈতিক মানচিত্রে। 18, প্রথম মানচিত্র বইটির নামকরণ হয়েছিল গ্রিক দেবতা অ্যাটলাসের নামানুসারে। 3 আছে শূন্যস্থান পূরণ করো। আর পৃথিবীর উত্তর মেরুতে দাঁড়ালে তোমার সব দিক দক্ষিণ দিক হবে। 2, পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরাকে বার্ষিক গতি বলে। 3, বৃষ্টিপাত মাপার মাপক যন্ত্রের নাম রেনগজ। 4 আছে স্তম্ভ মেলানো। আর বায়ের দিক মাপার যন্ত্র হবে বি, বাত পতাকা। 2, বধিরতা রোগ সৃষ্টি হয় শব্দ দূষণের ফলে, সি হবে। আর 3, সবচেয়ে বেশি অ্যাসিড বৃষ্টি হয় এ, শিল্পাঞ্চলে। 5, শুদ্ধ অশুদ্ধ বলতে বলেছে। আই বলেছে নেপালে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট শুদ্ধ। 2, মরু অঞ্চলের মাটিতে জৈব পদার্থ সবচেয়ে বেশি থাকে অশুদ্ধ। 3, কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছ থেকে শুদ্ধ। 6 আছে এক কথায় উত্তর। আইতে বলেছে একটি প্রধান পানীয় ফসলের নাম চা। 2, জারোয়া জনজাতির অন্তর্ভুক্ত মানুষেরা কোথায় বসবাস করে দক্ষিণ আন্দামান। 3, পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় কোন দেশে, ব্যাবিলনে। 7 আইতে আছে নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ বিশেষ অক্ষরেখাগুলির নাম লেখো। নিরক্ষরেখা ছাড়া অন্যান্য হচ্ছে যেমন নিরক্ষরেখার উত্তরে কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, সুমেরুবৃত্ত রেখা 66.5 ডিগ্রি উত্তর। আর নিরক্ষরেখার দক্ষিণে মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, আর কুমেরুবৃত্ত রেখা 66.5 ডিগ্রি দক্ষিণ। 2 দিয়েছে শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। লিখবে যে শব্দ যেখান থেকে সৃষ্টি হচ্ছে অর্থাৎ উৎসকে আটকাতে পারি তাহলে শব্দ দূষণ রোধ করা সম্ভব, এবং তার উপায় হচ্ছে এখনও সবচেয়ে ভালো হয় যদি শব্দ যেখানে সৃষ্টি হচ্ছে তার শব্দরোধী দেয়াল দিয়ে ঘিরে ফেলা যায় বা সাইলেন্সার লাগানো যায়। আর 2, শব্দের উৎস শ্রোতার মধ্যে দূরত্ব বাড়াতে হবে। স্কুল, হাসপাতাল, বাড়ির চারিদিকে গাছ লাগিয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যায়, কারণ গাছপালা তীব্র শব্দ প্রতিরোধ করতে পারে। এছাড়া আছে যন্ত্রপাতিতে তেল দিয়ে সচল রাখা উচিত যাতে শব্দ বেশি না হয়। 4 হচ্ছে অকারণে হর্ন বাজানো, উচ্চস্বরে রেডিও লাউডস্পিকার বাজানো, টিভি চালানো, শব্দবাজি ফাটানো উচিত নয়।
5 কানে তুলো দিয়ে ইয়ার প্লাগ ব্যবহার করে শব্দের আওয়াজ থেকে মুক্তি পাওয়া যায়। সিনেমা বা অডিটোরিয়াম হলে শব্দের তীব্রতা কমানোর যন্ত্র লাগানো থাকে। 6 শহরের নকশা এমনভাবে তৈরি করা দরকার যাতে কলকারখানা, হাইওয়ে মানুষের বসবাসের অঞ্চল থেকে দূরে থাকে। 7 যেহেতু শব্দ দূষণ ব্যক্তি, সমাজ, দেশের ক্ষতি করে, তাই সরকারি স্তরে উপযুক্ত আইন হওয়া প্রয়োজন। তো এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। 3 দিয়েছে মাটির কয়েকটি ব্যবহার লেখো। মাটির ব্যবহার বা গুরুত্ব। আমাদের জীবনে মাটির গুরুত্ব অপরিসীম। যেমন হচ্ছে জীবকুলের আবাসস্থল, পৃথিবীর প্রায় সমস্ত জীব সম্প্রদায়ের বাসভূমি হচ্ছে মাটি। 2 কৃষিকাজ, মাটি ছাড়া কৃষিকাজ অসম্ভব। বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের ফসল চাষ ভালো হয়, যেমন পলি মাটিতে ধান, পাট চাষ, কালো মাটিতে তুলো চাষ প্রভৃতি। 3 হচ্ছে পরিবেশের আর্দ্রতা রক্ষা। মাটি বৃষ্টির জল ধারণ করে পরিবেশের আর্দ্রতা রক্ষা করে। মাটির তলা থেকে এই জল সংগ্রহ করে আমরা পান করি ও নানা কাজে ব্যবহার করি। 4 প্রতিমা নির্মাণ। আমাদের আরাধ্য বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণে মাটি ব্যবহৃত হয়। 5 ঘরবাড়ি নির্মাণের উপকরণ। গ্রামে মাটি দিয়ে বাড়ি তৈরি করা হয়। এছাড়া বাড়িঘর নির্মাণে ব্যবহৃত ইট, সিমেন্ট, টালি প্রভৃতি তৈরিতে মাটি ব্যবহার করা হয়। কুটির শিল্প। মাটি দিয়ে নানা প্রকারের খেলনা, ঘর সাজানোর জিনিস তৈরি হয়, যেমন কৃষ্ণনগরের পোড়ামাটির পুতুল বিশ্ববিখ্যাত। আর অন্যান্য ব্যবহার হচ্ছে এছাড়া বাগান তৈরি, ফুল গাছ রোপণ, পশুচারণ ইত্যাদি কাজে মাটি ছাড়া ভাবা যায় না। 4 দিয়েছে আদিবাসী কারা। পশ্চিমবঙ্গে যে জনজাতির অন্তর্ভুক্ত মানুষেরা বাস করে তার নাম কি? আদিবাসী কারা এটা লিখবে যে বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল, তাদের আদিবাসী বলা হয়ে থাকে। আর এখানে যেটা বলেছে পশ্চিমবঙ্গে যে জনজাতির অন্তর্ভুক্ত মানুষেরা বাস করে তাদের নাম হচ্ছে সাঁওতাল। এই যে পশ্চিমবঙ্গ, সাঁওতাল। 8 দাগে আসে। 8 আয়তে দিয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। এটা লিখবে যে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি হচ্ছে অর্ধবৃত্তাকার। অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179টি, আর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখার অপর নাম হচ্ছে সমাক্ষরেখা, দ্রাঘিমা রেখার অপর নাম হলো দেশান্তর রেখা। নিরক্ষরেখা থেকে অক্ষরেখা গণনা করা হয়, মূল বদ্ধরেখা থেকে দ্রাঘিমা রেখা গণনা করা হয়। অক্ষরেখাগুলি উত্তর অক্ষরেখা ও দক্ষিণ অক্ষরেখা নামে পরিচিত। দ্রাঘিমা রেখাগুলি পূর্ব দ্রাঘিমা রেখার পশ্চিম দ্রাঘিমা রেখা নামে পরিচিত। অক্ষরেখার মান 0 থেকে 90 ডিগ্রি হয়, আর দ্রাঘিমা রেখার মান 0 থেকে 180। আর কোনো স্থানে সময় নির্ণয়ে অক্ষরেখার প্রয়োজন হয় না, কিন্তু কোনো স্থানে সময় নির্ণয়ে দ্রাঘিমা রেখার প্রয়োজন হয়। 2 দিয়েছে পৃথিবীর আবর্তন গতির ফলে দিন ও রাতের যে অবস্থা বা পর্যায় সৃষ্টি হয় তা লেখো। এইটা লিখবে যে আমরা জানি আবর্তন গতির ফলে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সেখানে দিন হয় এবং বিপরীতে অন্ধকারাচ্ছন্ন অংশে রাত হয়। দিন ও রাত্রির যে পর্যায়গুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো ছায়াবৃত্ত, উষা, প্রভাত, মধ্যাহ্ন, গোধূলি, সন্ধ্যা, মধ্যরাত্রি। ছায়াবৃত্ত পৃথিবীতে সর্বদাই 2টি অংশ দেখা যায়, আলোকিত আর অন্ধকারাচ্ছন্ন। আলোকিত আর অন্ধকারাচ্ছন্ন অংশদ্বয় যে বৃত্তাকার সীমারেখা পরস্পর মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে। এটি আলোকবৃত্ত নামেও পরিচিত। 2 হচ্ছে উষা। সূর্যোদয়ের ঠিক আগে যে সময়টিতে পূর্ব আকাশে ক্ষীণ আলো দেখা যায় তাকে উষা বলে। 3 প্রভাত। পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থান অন্ধকার থেকে ছায়াবৃত্ত পেরিয়ে সবেমাত্র আলোকিত অংশে প্রবেশ করলে দিনের সেই পর্যায়টিকে অথবা সেই সময়টিকে প্রভাত বলে। মধ্যাহ্ন। যে সময় আলোকিত অংশের কোনো স্থানে ঠিক মাথার উপরে সূর্য অবস্থান করে সে সময়টিকে মধ্যাহ্ন বলে। দুপুর 12টায় মধ্যাহ্ন সূচিত হয়। 5 হলো গোধূলি। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে সময় ক্ষীণ আলো দেখা যায় তাকে গোধূলি বলে। 6 সন্ধ্যা। পৃথিবীর আবর্তন গতির জন্য যে সময়ে কোনো স্থান আলো থেকে ছায়াবৃত্ত পেরিয়ে অন্ধকারাচ্ছন্ন অংশে পৌঁছায় তাকে সন্ধ্যা বলে। মধ্যরাত্রি। কোনো স্থানে মধ্যাহ্ন হলে তার বিপরীত দিকে অন্ধকারাচ্ছন্ন স্থানের সময়টিকে মধ্যরাত্রি বলে। রাত 12টায় মধ্যরাত্রি সূচিত হয়। 3 দিয়েছে বায়ু দূষণের কারণগুলি লেখো। বায়ু দূষণের কারণ 1 হচ্ছে পৃথিবীতে মানুষের সংখ্যা যত বাড়ছে চাষবাস, ঘরবাড়ি তৈরি করার জন্য গাছপালা, বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে।
2 হচ্ছে সারা পৃথিবী জুড়ে কলকারখানা, শিল্প কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে কার্বনের গুঁড়ো, ধোঁয়া, ধূলিকণা, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস বাতাসে মিশছে। 3 চাষের জমি থেকে রাসায়নিক সার, কীটনাশকের গুঁড়ো, আবর্জনা, খড়কুটো, পোড়ানো ছাই, ধূলিকণা প্রভৃতি বাতাসকে দূষিত করছে। আর 4 গাড়ির সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে তাতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা মুশকিল হচ্ছে। বাস, লরি, প্রাইভেট গাড়ি, জাহাজ, এরোপ্লেন সবেতেই পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন ইত্যাদি জ্বালানি পোড়ানো হয়। এর ফলে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড, সীসা বাতাসে মিশে বাতাস দূষিত করছে। 4 বলেছে বিভিন্ন ধরনের মানচিত্র সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। লিখবে মানচিত্রে বিভিন্ন ধরনের তথ্য বিষয় উপস্থাপনা করা যায়। তো সেই বিষয়ের ভিত্তিতে মানচিত্রকে আমরা এটা বইতে আছে, মানচিত্রকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে প্রাকৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, বিষয়ভিত্তিক মানচিত্র। বিষয়ভিত্তিক মানচিত্রের মধ্যে আছে আবার আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র, সড়ক, রেলপথ, খনিজ সম্পদ সংক্রান্ত মানচিত্র। তাহলে প্রাকৃতিক মানচিত্র কাকে বলা হয়? যেসব মানচিত্রে প্রাকৃতিক বিষয় মানে অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয়। আর রাজনৈতিক মানচিত্র হচ্ছে যাতে দেশ, রাজ্য, জেলার অবস্থান, সীমানা ইত্যাদি দেখানো তাকে রাজনৈতিক মানচিত্র বলে। আর বিষয়ভিত্তিক মানচিত্রে নির্দিষ্ট বিষয়ভিত্তিক তথ্য থাকে। এছাড়া আছে দূরত্ব এবং মানচিত্রে দূরত্ব আর বাস্তব দূরত্বের অনুপাতকে বলা হয় স্কেল। এই অনুযায়ী আবার মানচিত্র দু রকমের আছে, একটা হচ্ছে যেসব ছোট স্কেল মানচিত্র আর একটা বড় স্কেল মানচিত্র। ছোট স্কেল মানচিত্র হচ্ছে যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয়, যেমন পৃথিবী, মহাদেশ, দেশের মানচিত্র, তাকে ছোট স্কেল মানচিত্র বলা হয় থাকে। এতে খুব বেশি তথ্য পাওয়া যায় না। আর যে সমস্ত মানচিত্রে কোনো ছোট অঞ্চল যেমন গ্রাম, শহরের মানচিত্র দেখানো হয় সেগুলিকে বড় স্কেল মানচিত্র বলে। এতে অনেক বেশি বিস্তারিত তথ্য পাওয়া যায়। 9 দেখে আসি। 9 রায়তে দিয়েছে আবহাওয়া এবং জলবায়ুর প্রধান উপাদানগুলি কি কি, আর আমাদের চারপাশের বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়। আবহাওয়া জলবায়ুর উপাদানগুলোর নাম হচ্ছে বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ অর্থাৎ বৃষ্টিপাত বা তুষারপাত প্রভৃতি। আর ওর সাথে আছে আমাদের চারপাশের বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়। আমাদের চারপাশের বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়। বায়ুমণ্ডলে উষ্ণতার প্রধান উৎস সূর্য। সূর্য থেকে আসা তাপ প্রথমে সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এরপরে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। সেগুলো হলো, এক হলো বিকিরণ পদ্ধতি। আচ্ছা, এটার নাম্বার হচ্ছে 3 নাম্বারের, এটা কারণ এটা পার্ট কোশ্চেন। তো আবহাওয়া জলবায়ুর প্রধান উপাদান কী কী, ওর জন্য ধরো 2 থাকবে। আর আমাদের চারপাশে বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়, ওর জন্য 3। তো এক লাইন করে লিখে দেবে যে সূর্যতাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর ভূপৃষ্ঠে সেই তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, একে বিকিরণ পদ্ধতি বলে। 2 হচ্ছে পরিবহন পদ্ধতি। ভূপৃষ্ঠে বিকিরিত তাপে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়ে ওঠে, এরপরে উত্তপ্ত বায়ুস্তরের ঠিক ওপরে লাগোয়া অপেক্ষাকৃত শীতল বায়ুস্তরে তাপ ছড়িয়ে পড়ে, আর এই পদ্ধতিকে পরিবহন পদ্ধতি বলে। আর পরিচলন হচ্ছে উত্তপ্ত ভূপৃষ্ঠের তাপে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ু প্রথমে উত্তপ্ত হয়, এই উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরে ওঠে, আর ওপরের শীতল বায়ু ধীরে ধীরে নিচে নামে, আবার এই শীতল বায়ু পুনরায় গরম হয়ে ওপরের দিকে উঠে যায়। এইভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে। তাপ শোষণ পদ্ধতি, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতি সরাসরি সূর্যরশ্মি শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, একে তাপ শোষণ পদ্ধতি বলে। আর আডভিকেশন পদ্ধতি হচ্ছে ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে উষ্ণ বায়ুপ্রবাহের ফলে কোনো স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যায় এবং শীতল বায়ুপ্রবাহের ফলে কোনো স্থানের বায়ুমণ্ডলের উষ্ণতা কমে যায়, একে অ্যাডভিকেশন পদ্ধতি বলে। 2 দিয়েছে ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল অবস্থান লিখবে যে উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল আর দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে সমভূমি অঞ্চলের অবস্থিত। উচ্চতা লিখবে, এর গড় উচ্চতা 300 মিটার। আর অবস্থান মানে তোমার কোন কোন রাজ্যের মধ্যে এটা অবস্থান করছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম এই রাজ্যগুলোর মধ্যে এই সমভূমি অবস্থিত। প্রধান নদী সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র হচ্ছে এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। কিভাবে আর কি গঠিত হয়েছে, এই নদীগুলো হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাকর পলি বয়ে এনে সমভূমির
সৃষ্টি করেছে, তার এটা সৃষ্টি হেডিং করে দেবে। আর মানে লিখবে এখানকার মাটি, নদী গঠিত সমভূমি অঞ্চলে মাটি খুব উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। আর এখানে প্রচুর মানুষ বসবাসের কারণ জনসংখ্যা বলে হেডিং করতে পারো, যে সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বাস করে। আর প্রধান নদী, উত্তর ভারতের সমভূমি অঞ্চল তথা ভারতের প্রধান নদী হলো গঙ্গা। তিনি বলেছে ভারতের ধান এবং চা চাষের অনুকূল পরিবেশের বর্ণনা দাও। এই হচ্ছে ধান। এখানে আছে উষ্ণতা, লিখবে 22 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন। বৃষ্টিপাত 150 থেকে 300 সেমি। মাটি হচ্ছে পলিযুক্ত দোআঁশ মাটি, জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন। আর উৎপাদক রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, অসম, বিহার, পাঞ্জাব, তামিলনাড়ু, ওড়িশা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। আর আছে চা। চা লিখবে উষ্ণতা হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। বৃষ্টিপাত 150 থেকে 200। আর মাটি উন্নত জল নিকাশি ব্যবস্থাযুক্ত, এটা হলো জমি, ঢালু জমি, আর হিউমাস আর জলযুক্ত দোআঁশ মাটি। আর উৎপাদক রাজ্য হচ্ছে অসম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু।